তো এখানে ব্রডলি আমাদের যেটা বুঝতে হবে, এগেইন আমরা এই যে ভারতীয় আধিপত্যবাদের একটা শেষ দেখতে চাই। আমরা এখানে জনগণকে অ্যাওয়্যার করতে হবে যে আলটিমেটলি কেউ মুখে একটা জিনিস বলে বা আলটিমেটলি এরপরও কে আসলে দিল্লির পতাকা বহন করতে চায়। অসংখ্য যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, 1.5 বছরে কেন বাধা হলো না। আর আরেকটি প্রশ্ন সংযুক্ত করে দিই, আপনি জানেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেওয়ার জন্য ভারতে গিয়েছিলেন। নাহিদ ইসলাম বলেছিলেন যে তিনি খুশি হবেন যে তার সাথে করে যদি হাসিনাকে নিয়ে আসা হয়। মানে খলিলুর রহমানের এই যাত্রা কতটুকু তাহলে সফল হলো এনসিপির চোখে? উনি কি চলে আসছেন? এখনো আছেন, আমরা আশা করি উনি আসলে নিয়ে আসবেন, সেটা আমি রিইটারেট করলাম। এটা তো আমাদের চাইতেই পারে এবং সেটা ডেফিনেটলি ভালো হবে। আপনার একজন খুনি, একজন ফ্যাসিস্ট, যাকে আলটিমেটলি আমাদের প্রতিবেশী দেশ এখনো শেল্টার দিয়ে রাখছে, যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আর আমাদের দেশের সিকিউরিটি অ্যাডভাইজার যাবেন, আর সেও তো সিকিউরিটি থ্রেট হতো, শুধু যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তা না। একটা আমার দেশের সবথেকে বিগেস্ট সিকিউরিটি থ্রেট আমার যে প্রতিবেশী দেশের আচরণ থেকে আমরা জানি, সেই দেশই আবার আরেকটা সিকিউরিটি থ্রেটকে অ্যাকোমোডেট করে রাখছে। সো অফকোর্স এটা চাওয়া যেতেই পারে, বলেছেন যে উচিত মিউচুয়াল সহযোগিতা হবে সিকিউরিটির ক্ষেত্রে। অবশ্য তো এখানে ব্রডলি আমাদের যেটা বুঝতে হবে, এগেইন আমরা এই যে ভারতীয় আধিপত্যবাদের একটা শেষ দেখতে চাই। আমরা তো আমাদের এখানে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য ভারত একটা রাষ্ট্র আকারে কী ধরনের ভূমিকা পালন করেছে আমরা জানি। এরপরও দুঃখজনকভাবে বলতে হয় বা আমরা এখনও জানি যে জাতীয় পার্টির মতো পার্টি, যে পার্টি দিল্লি থেকে গিয়ে নমিনেশন নিয়ে আসে, এখনও পর্যন্ত আলটিমেটলি আমাদের বড় বৃহৎ দল, যাদের একটা বড় অংশ আমরা জানি যে আলটিমেটলি ভারতের আধিপত্যবাদকে সমর্থন করে বা ভারতীয় এজেন্ডা লালন পালন করে। জনগণের কাছে প্রশ্ন থাকবে, পরে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ কতটুকু খর্ব হলো, কতটুকু খর্ব করতে পারলাম আমরা। জনগণের কাছে প্রশ্ন থাকবে যে আলটিমেটলি জনগণ এইবার এই ইলেকশনে আলটিমেটলি জনগণ তাদের এই মতামতটা দেবেন যে আমরা আসলেই আধিপত্যবাদ থেকে কিভাবে মুক্তি চাই। সেটা তো ধরেন ইলেক্টেড যারা, তারা তাদের মতো করে মুক্তির পথ খুঁজবেন। আর আমরা যারা সাধারণ জনগণ, গত এই 5 আগস্ট পরবর্তীতে 8 আগস্টে যেই সরকার গঠিত হলো, এর প্রেক্ষাপটে ভারতীয় আধিপত্যবাদ যেটা আপনারা বলছেন, সেখান থেকে কতটুকু এই রাহুর গ্রাস থেকে মুক্ত হলো বাংলাদেশ? তো এই কতটুকু হলো? বর্তমান সরকারের যে প্রায়োরিটি যেগুলো ছিল, মনে করেন আমরা যেটা বারবার বলেছি যে আপনার সংস্কার, বিচার, পরে নির্বাচন, সংস্কারে মূলত যে কাঠামোগত পরিবর্তনটা আনা। বাট আপনার অনেক উদাহরণ আছে গত 1.5 বছরে যে আমরা মেরুদণ্ড তুলে দাঁড়িয়েছি। ইন্ডিয়ার সাথে যে আচরণ ছিল গত সরকারগুলোর, সেখান থেকে অনেক আমাদের একটা ডিগনিটি বা আমাদের একটা সেলফ রেসপেক্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দাঁড়িয়েছেন। এটা এভিডেন্ট আমাদের অনেকগুলো স্টেটমেন্টের মাধ্যমে এবং অনেকগুলো ঘটনা যেটা গত 1.5 বছরে ঘটেছে। বাট লম্বা সময়ের যে যাত্রা যেটা আমাদের আছে আমাদের রাষ্ট্রে, সেখানে আমাদের রাজনৈতিক কোনো দল যাতে আলটিমেটলি দিল্লির এজেন্ডা বাস্তবায়ন না করে, দিল্লির দিকে যাতে তাকায় না থাকে, অন্য দলের জন্য তাহলে একটা দৃষ্টান্ত কি রাখতে পেরেছি আমরা? শুধু অন্য দলের দৃষ্টান্তের জন্য না, আমার কথা হচ্ছে যে এখানে জনগণকে অ্যাওয়্যার করতে হবে যে আলটিমেটলি কেউ মুখে একটা জিনিস বলে বা আলটিমেটলি এরপরও কে আসলে দিল্লির পতাকা বহন করতে চায়। অসংখ্য ধন্যবাদ। দিল্লির আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি, নির্বাচন কমিশনের যে প্রশ্নটা আপনি করছেন। সময় খুবই স্বল্প। নির্বাচন কমিশনের প্রশ্ন, নির্বাচন কমিশন কতটুকু মানে অদক্ষ, কতটুকু নখদন্তহীন, এটা আপনার রিসেন্ট আরেকটা এক্সাম্পল হচ্ছে, সেদিন আপনি জানেন আমাদের এই যে আলোচনাটা হলো গতকালকে বা গত পরশু, এখানে আমাদের দল থেকে অনেকগুলো পয়েন্ট তুলে ধরা হয়েছে যে তারা যে একটা নীতিমালা লিখেছেন, তারা নির্বাচনের যে আচরণবিধি, এখানে আসলে কতটুকু তারা ইমপ্লিমেন্ট করতে পারবেন বা কতটুকু পারবেন না, লেখার জন্য তারা একটা জিনিস লিখছেন। আর এর আগে তো আপনার কাছে উদাহরণ অনেক আছে। জনগণকে আবার এই প্রশ্নটা আমি রেখে গেলাম যে কারা ক্ষমতার লোভে এই ধরনের যে সাংবিধানিক প্রতিষ্ঠান তাদেরকে ক্রিপল করে, তাদেরকে অদক্ষ রেখে যেতে চায়, রাখতে চায়, সেই জিনিসটা জনগণ যেন ভাবে।